নমস্কার, আমার নাম ডক্টর অর্জুন শঙ্কর দাসগুপ্ত। আমি পার্ক নিউরোসায়েন্সেস সার্ভিসের একজন অ্যাসোসিয়েট কনসালটেন্ট নিউরোসার্জন। আমার সঙ্গে আজকে আছেন মিস্টার সুমিত সুরানা। ইনি একজন অত্যন্ত ব্রেভ হাজব্যান্ড, যার ওয়াইফ মিসেস জয়শ্রী সুরানা আমাদের এখানে ভর্তি হন 9ই আগস্ট 2021 সালে। ওনার রোগটা ছিল অত্যন্ত জটিল এবং প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। তার কারণ ওনার একটি ব্রেন টিউমার, যেটা ডিটেক্টেড হয়েছিল ওনার প্রেগনেন্সির 7th মান্থে, এবং তার সাথে মাথায় জল জমছিল বলে একটা ইমার্জেন্সি সার্জারি বাইরের হাসপাতালে হয়েছিল। কিন্তু ব্রেন টিউমারের চিকিৎসা, যেহেতু উনি প্রেগনেন্ট ছিলেন, তখন প্রেগনেন্সি টার্মিনেট করা অবধি, মানে বাচ্চা হওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। তো উনি বাচ্চা হওয়ার 20 দিনের মাথায় আমাদের এখানে আসেন। যখন আসেন ওনার ওয়াইফ, তখন শি ওয়াজ অলমোস্ট কোমাটোস। শি ওয়াজ পুরোপুরি যে রেসপন্ড করছিলেন সমস্ত ভার্বাল কমান্ডে সেরকম নন, কিন্তু চোখ খুলে তাকাচ্ছিলেন, এবং আমাদের মনে হয়েছিল যে এবার সময় এসছে যখন আমরা অপারেশনটা করে দেওয়া উচিত। ওনার টিউমারটা সম্বন্ধে কিছু বলা দরকার। ওনার টিউমারটা কেন অপারেশন করার আগে এত ভাবনা চিন্তা করা হয়েছিল, তার কারণ হচ্ছে টিউমারটা ছিল ব্রেন স্টেমের মধ্যে। ব্রেন স্টেম হচ্ছে আমাদের মস্তিষ্কের এমন একটা জায়গা যেখানে সমস্ত মস্তিষ্কের কার্যক্ষমতা, মস্তিষ্কের সামনের দিকে পিছনের দিকে কার্যক্ষমতা কেন্দ্রীভূত হয়। ব্রেন স্টেমের মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিই, আমরা আমাদের হার্ট চলাচল করে, আমরা যে কথা বলি, আমাদের চোখের মুভমেন্ট হয়, সমস্ত কিছু ব্রেন স্টেমের উপর ডিপেন্ড করে। তাই জন্য ব্রেন স্টেমে কোনো টিউমার থাকলে আমরা নিউরোসার্জারির দিক থেকে বলি যে এই টিউমারটা খুবই ঝুঁকিপূর্ণ। ব্রেন স্টেমের টিউমার অপারেশনের আগে ডেফিনেটলি কিছু কিছু জিনিস দেখা দরকার। 1 নম্বর হচ্ছে যে অপারেশনটা এমনভাবে করতে হয় যাতে নর্মাল ব্রেন টিস্যুতে কোনো রকম তার প্রভাব না পড়ে। নর্মাল ব্রেন টিস্যু মানে যে জায়গাগুলোতে আমাদের ব্রেন স্টেমের নার্ভগুলো নামছে, সেই ব্রেন বা উঠছে উপর দিকে, সেই জায়গায় যতটা সম্ভব কম হ্যান্ডলিং করে যতটা সম্ভব টিউমারটা সেফলি আমাদেরকে বের করে নিয়ে আসতে হয়। এবং সেটা যখন একজন 37 বছর বয়স্ক মহিলার হয়, তখন ডেফিনেটলি সেটা আরও গুরুত্বপূর্ণ এবং আরও জটিল হয়ে পড়ে। তো এরপরে আমরা প্রথমে একটু শুনে নিই মিস্টার সুমিত সুরানার কাছ থেকে উনি কিভাবে রোগটা সম্বন্ধে জানতে পারলেন, कैसे आपको पता चला कि आपका वाइफ का ऐसा बीमारी है, और आप फिर आप पे क्या गुजरा, कैसे क्या आप सोचे थे, फिर वो हम लोग जरा बताइए। 7 मंथ ऑफ प्रेगनेंसी में मेरे वाइफ को बहुत ज़्यादा वॉमिटिंग हो रहा था और बहुत सीवियर हेडेक हो रहा था। जो माइनो डॉक्टर थी, शी वॉज वरीड, शी वॉज सेइंग कि ये नॉर्मल कोई प्रेगनेंसी से रिलेटेड वॉमिटिंग या हेडेक नहीं है, यू शुड गो फॉर एन MRI। बट आई वॉज टोटली अगेंस्ट। इट वॉज द मंथ ऑफ मे, कोविड एकदम पीक था, लोगों ने एडमिशन नहीं मिला था। मेरे को कोई इमेजिनेशन ही नहीं था कि मेरी वाइफ इस प्रॉब्लम से गुजर रही है। देन आफ्टर फोर्सिंग बाय हर, मैंने सबसे पहले MRI मैंने आईएलएस सॉल्ट लेक में एडमिशन करवाया मेरा वाइफ का। वहाँ पे उसका MRI हुआ, तो MRI के रिपोर्ट में मेरे को पता चला कि शी हैज अ ब्रेन ट्यूमर। फिर मैंने उनसे रेफरेंस लिया कि किस डॉक्टर को आगे रेफर करना चाहिए, किसको दिखाना चाहिए, तो शी सजेस्टेड मी अपोलो क्लिनिकल्स बाईपास হসপিটাল। ওনার প্রথম চিকিৎসা একটি বাইপাসের একটি হাসপাতালে হয়েছিল, যেখানে শান্ট অপারেশন করতে হয়, যেটা মাথার মধ্যে জল জমার জন্য করতে হয়। সেটা একটা প্রাথমিক অপারেশন, কিন্তু টিউমারের অপারেশনটা তখনই করা হয়নি। তার কারণ ওখানে ডাক্তারবাবুর মনে হয়েছিল যে প্রেগনেন্সিতে এই টিউমার যেহেতু আরও বেড়ে যেতে পারে, এবং এই প্রেগনেন্সির সময় এই টিউমার অপারেশন করলে মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। সেটি সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত, তার কারণ ওই সময় অপারেশন করলে সেটা মা এবং বাচ্চার পক্ষে ঝুঁকিপূর্ণ। এবং উনি অপারেশনের প্রাথমিক অপারেশনটা হওয়ার পর, মানে শান্ট অপারেশন হওয়ার পর, উনি আমাদের কাছে নিয়ে আসেন বাচ্চা হওয়ার পরে। অ্যান্ড হি ইজ নাও আ প্রাউড ফাদার অফ আ 4 month old বেবি।
He is a proud father of a 4-month-old baby boy, and the child is absolutely healthy with God's grace. The thing is, আমরা যখন ওনাকে পাই তখন আমাদের মাথার মধ্যে যে চিন্তাটা সবার প্রথমে ছিল যে আমাদেরকে যেটুকু করতে হবে যতটা সম্ভব কম নিউরোডেফিসিট করে করতে হবে, তার কারণ শি ওয়াজ অলরেডি অলমোস্ট কোমাটোস, যেটাকে আমরা গ্লাসগো কোমা স্কোরের ভাষায়, হার স্কোর ওয়াজ অ্যারাউন্ড 11-12। উনি নিজে নিজে কথা বলছিলেন না, যেটুকু বলছিলেন খুব কম, এবং ওনার মাসেল পাওয়ার 4টি হাত পাতেই ওনার মাসেল পাওয়ার কমেছিল। ওনার চোখের দৃষ্টিতে প্রবলেম হচ্ছিল, একটা জিনিস উনি দুটো করে দেখছিলেন, উপরের দিকে তাকাতে সমস্যা হচ্ছিল, এবং তার সাথে ব্রেন স্টেমের যে বাকি ফিচারগুলো থাকে সেগুলো হচ্ছিল, যেমন মুখের মাসেলে উইকনেস হয়েছিল, ওনার চিবোতে সমস্যা হচ্ছিল, ঢোক গিলতে সমস্যা হচ্ছিল, এবং কিছু কিছু ক্ষেত্রে ওনার শ্বাস প্রশ্বাসেরও এবং বুক ধরপড় করা এই ধরনের প্রবলেম হচ্ছিল। তো প্রফেসর সন্দীপ চ্যাটার্জি স্যারের আন্ডারে উনি ভর্তি হন। প্রাথমিকভাবে ওনাকে আইটিইউতেই ভর্তি করতে হয়, এবং সেখানে ইনিশিয়াল কিছুদিন চিকিৎসা হওয়ার পর আমরা ঠিক করি যে না, এবার অপারেশনটা করে দেওয়া দরকার। অপারেশন করার যে পদ্ধতি আমরা নিয়েছিলাম সেটা ওনার ক্ষেত্রে ছিল অনেকটাই অভিনব, তার কারণ ওনাকে আমরা বসিয়ে অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার কারণ আমাদের মনে হয়েছিল যে বসিয়ে অপারেশন করলে আমরা টিউমারটাকে সব থেকে ভালোভাবে দেখতে পাবো, কারণ টিউমারটা ব্রেন স্টেমের যদি টেকনিক্যাল ভাষায় বলা যায়, ইট ওয়াজ স্টার্টিং ফ্রম দ্য মেসেনকেফালিক রিজিয়ন, মানে মিড ব্রেন থেকে শুরু করে ইট ওয়াজ গোয়িং আপ টু দ্য মেডালা, মানে মিড ব্রেন, পন্স এন্ড মেডালা, দিস আর দ্য 3 কম্পোনেন্টস অফ মিড ব্রেন স্টেম। তো ব্রেন স্টেমের পিছন দিকে মিড ব্রেন থেকে শুরু করে মেডালা অবধি এই টিউমার ছড়িয়েছিল, এবং তার সেটা সঙ্গে যেটা ব্রেনের জল যাওয়ার যে রাস্তা, যেটা ফোর্থ ভেন্ট্রিকল বলি আমরা, সেটাও এই টিউমার দ্বারা বন্ধ ছিল। তো সেই কারণে আমরা ঠিক করি যেহেতু টিউমারটা পিছন দিকে আছে, তা আমাদের পেশেন্টকে বসিয়ে যদি আমরা অপারেশন করি তাহলে কিন্তু সেটা পেশেন্টের জন্য ভালো হবে। তো সের মতো ওনাকে বসিয়ে অপারেশন করা হয়। ইট ওয়াজ রিয়েলি এ চ্যালেঞ্জিং অপারেশন, কারণ টিউমারটা প্রচণ্ড ভাস্কুলার ছিল, প্রচুর রক্তক্ষরণ ওর মধ্যে হচ্ছিল, এবং আমাদের মনে রাখা দরকার যে টিউমারটাতে লিটল জাজমেন্ট অফ এরর কুড কজ আ ফ্যাটাল থিং টু দ্য পেশেন্ট, কেননা ব্রেন স্টেমের কাছে সমস্ত কিছুই খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্ট্রাকচার খুব ভাইটাল। তো আমরা টিউমারটাকে বার করেছিলাম, লাকিলি যতটা সম্ভব বার করা হয়েছিল, কারণ ব্রেন স্টেমের টিউমার এভাবেই বার করা হয়, যতটা সম্ভব, যতটা পেশেন্টের পক্ষে সেফ ততটাই বার করা হয়। এবং অপারেশনের পর লাকিলি পেশেন্টের ঘুম ভাঙে। পেশেন্টকে আমাদের ইনিশিয়ালি একদিন একটুখানি ইনকিউবেশন করে রাখতে হয়েছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে পেশেন্টের ঘুম ভাঙে এবং পেশেন্ট রেসপন্স করতে শুরু করে। যদিও অপারেশনের আগে যেরকম ছিলেন, যে কোমাটোস অবস্থায় ছিলেন, সেখান থেকে খুব উন্নতি হয়নি, বরঞ্চ ইনিশিয়ালি কিছুটা অবনতি হয়েছিল, কিন্তু তারপরে আমরা বুঝতে পারি যে এটা অপারেশনের পরে যে স্বাভাবিক গতি প্রকৃতি তার মধ্যেই থাকে, কেননা এই ধরনের ব্রেন স্টেম অপারেশন করার, ব্রেন স্টেম টিউমারের অপারেশন করার ইনিশিয়ালি একদম ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেশেন্টের ডিটেরিওরেশন হয়, এবং দ্যাট ইজ এক্সপেক্টেড, কেননা সেখানে যেটুকু টিউমার বার করা হয় বাকি কিছু টিউমার থেকে যায়, তাছাড়া নর্মাল ब्रेन टिश्यू हैंडलिंग करा है सेटा फूलेও। तो ये सूजन ये सब की वजह से हम लोग को पता था कि इनिशियली वो थोड़ा डिटोरेट करेंगे, तो हम लोग उनको इसी वजह से कुछ दिन आईटीयू में रखे। उसके बाद नाक के जो नल था जिससे हम लोग खाना खिला रहे थे उनको, और बट लकीली जो चीज़ उनके साथ अच्छा हुआ था कि उनका रेस्पिरेटरी प्रॉब्लम कभी नहीं हुआ। तो हम लोग उनको बोले थे ऑपरेशन के पहले कि हम लोग को गला में फूटा करके ट्रैकियोस्टोमी करना पड़ सकता है, बहुत सारा दिन वेंटिलेशन में रखना पड़ सकता है, बट वी आर लकी कि हम लोग को ये सब नहीं हुआ। और पेशेंट एक्चुअली द पेशेंट इज अ फाइटर, सो शी कुड एबल टू ब्रीथ ऑन हर ओन एंड शी वाज आउट ऑफ डेंजर व्हाट वी कैन से विदिन 5-6 डेज आफ्टर ऑपरेशन। तो ऑपरेशन के इमीडिएट पोस्ट ऑप पीरियड में क्या हुआ, मैं मिस्टर सुमित सुदाना को बोलना चाहूँगा कि वो थोड़ा हम लोग को बताएं। आफ्टर ऑपरेशन उसका व्हाट वर योर फीलिंग, मतलब ये तो टेक्निकल टर्म्स है, लेकिन आपको कैसा लग रहा था, कि आपको क्या लग रहा था? मेरे को फ्रॉम द वेरी फर्स्ट डे मेरे को ये मन में आ गया था कॉन्फिडेंस कि माय वाइफ इज इन सेफ हैंड्स। मेरे को पूरा विश्वास था, हालांकि इट वाज अ वेरी सीरियस ऑपरेशन, वेरी क्रिटिकल ऑपरेशन। मेरे को पहले बता दिया गया था कि ये प्रॉब्लम हो सकता है, उसमें माइट कुछ भी हो सकता है, बी प्रिपेयर्ड। बट आई वाज टोटली कॉन्फिडेंट कि मेरी वाइफ एकदम सेफ हैंड्स में है। मैंने बहुत से डॉक्टर्स को यहाँ पे कलकत्ता में मैंने रिपोर्ट दिखाई थी, लेकिन मेरे को ये भी कॉन्फिडेंस आया था सर के पास
एंड नॉट ओनली मेरी वाइफ को बट मेरे को भी उन्होंने बहुत ही ज़्यादा मोरल सपोर्ट दिया था, बिकॉज आई वॉज टोटली मतलब मैं किस स्टेज पे आ गया मैं बता नहीं सकता कि एक मेरा बेबी है 2 महीने का, उस समय मैं उसको संभालूँ या मैं अपनी वाइफ को संभालूँ, मेरे लिए बहुत ही टफ पोजीशन चल रहा है। आफ्टर ऑपरेशन उसको थोड़े से जैसे पोस्ट ऑपरेशन थोड़े से प्रॉब्लम रहते हैं, सिम्टम्स आ रहे थे, कंडीशंस आ रहे थे, बट डॉक्टर्स बहुत ही हेल्प किया। तो आज आफ्टर 4 मंथ्स टोटली मैं बोल सकता हूँ कि उसको कन्वर्सेंस का कोई प्रॉब्लम नहीं है। लास्ट 1.5 महीना से उसी टोटली एंड अभी वो आफ्टर 4 मंथ्स अब वो बोल भी सकती है, उसका राइट ट्यूब भी हट गया है, उसका लेफ्ट पोर्शन वर्किंग कंडीशन में आ गया है, राइट पोर्शन में अभी बहुत प्रॉब्लम है और आगे मेरे को पता है वो बहुत ही जल्द फाइन हो जाएगी, वो चलने लगेगी, बोलने लगेगी, बच्चे के साथ खेलने लगेगी। एंड आई एम वेरी थैंकफुल टू ऑल द टीम ऑफ बात नहीं, मेरे को इतना सपोर्ट मिला यहाँ से, मैं यहाँ के अलावा कहीं और सोच भी नहीं सकता। ओके, थैंक यू फॉर योर काइंड वर्ड्स। जो चीज़ है कि ब्रेन स्टेम का ट्यूमर के लिए जो हम लोग का मन में भय रहता है हमेशा कि ये ट्यूमर ऑपरेशन के बाद पेशेंट कैसा रहेगा, तो एक ही चीज़ हम लोग को तरफ से बोलना है कि अगर ये ऑपरेशन हम लोग नहीं किया होता तो ये ऑपरेशन के बाद का जो ट्रीटमेंट है, जैसे कि केमोथेरेपी, रेडियोथेरेपी, जो उनके जयश्री जी को मिला है ऑलरेडी, और उनके वजह से हम लोग ऑपरेशन के बाद का जो स्कैन किए हैं, অপারেশনের পরে যে এমআরআইগুলো হয়েছিল তাতে কিন্তু দেখা যাচ্ছে যে ইমপ্রুভমেন্ট হয়েছে এবং টিউমারের সাইজ जो काफ़ी छोटा हुआ है, ছোট হয়েছে টিউমারটা। তো এটাই আমাদের কাছে যেটা লার্নিং থিং এবং সমস্ত পেশেন্টদের কাছে এবং সবার কাছে এটা জানা দরকার যে ব্রেন স্টেম টিউমার মানে কিন্তু এটা এন্ড অফ দ্য ওয়ার্ল্ড নয়। তার কারণ ব্রেন স্টেম টিউমারের ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা টিস্যু ডায়াগনোসিস, আমাদের একটা হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস দরকার এবং তার সাথে সেফলি যতটা সম্ভব টিউমার বার করা যায় ততটাই ভালো। পুরো টিউমার বার করে দিয়ে পেশেন্টকে প্যারালাইজ করে দেওয়া যেরকম আমাদের লক্ষ্য হওয়া উচিত না, সেরকম একদমই টিউমার না বার করে বেশিরভাগ টিউমারটা রেখে দেওয়া উচিত নয়। তার মধ্যে একটা সাম্যাবস্থা বজায় রেখে একটা there is a middle path what we call in ancient literature that a middle path of Buddha that should be followed. So that is very important for us कि আমাদের কতটুকু করব তার একটা ব্যালেন্স মেইনটেইন করা দরকার, যেটা জয়শ্রীজির ক্ষেত্রে লাকিলি উইথ গডস গ্রেস উই কুড অ্যাচিভ দ্যাট এবং আমরা যতটা সম্ভব টিউমার বার করেছিলাম। রিপোর্টে যদিও এটা হাই গ্রেড টিউমার এসেছিল কিন্তু টিউমারটা কিন্তু কেমোথেরাপি এবং রেডিওথেরাপিতে কিছুটা হলেও রেসপন্স করেছে এবং এখন পেশেন্টের কন্ডিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং রাদার দ্যান এমআরআই রিপোর্ট। এমআরআই রিপোর্ট তো ভালো থাকলেও যদি পেশেন্ট ভালো না থাকে তাহলে দ্য সার্জারি ইজ নট প্রপারলি ডান। সো পেশেন্টও যেহেতু ইমপ্রুভ করছে এবং তার সাথে সাথে আমরা একটা এমআরআই দিক থেকেও পাচ্ছি, তো আমরা আশাবাদী হতে পারি যে ভবিষ্যতে মিসেস জয়শ্রী সুরান আরও অনেক পথ অতিক্রম করবেন এবং আরও অনেক যুদ্ধ জয় করবেন, ঠিক যেভাবে মিস্টার সুমিত সুরানা তার সঙ্গে আছেন সবসময়, উনিও যুদ্ধ করছেন এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আরও অনেক আনন্দের দিন উপভোগ করতে পারবেন। ধন্যবাদ। जयश्री कैसी हो? बोलो कैसी हो? ठीक हो? कोई प्रॉब्लम है? ठीक है, मैं चाहता हूँ तुम्हारा दायां हाथ ऊपर करने का कोशिश करो। अच्छा, बायां हाथ ऊपर करने का कोशिश करो। वेरी गुड, करो। वेरी गुड, वेरी गुड। ठीक है, ठीक है, चलो तुम्हारी जीभ दिखाओ। वेरी गुड, वेरी गुड, वेरी गुड। आज खाना खाया? वेरी गुड, ठीक है, ठीक है। मेरी उंगली को देखो। अच्छा, ठहरो 1 मिनट, माथा ऐसे करके मेरी उंगली को देखो। माथा सीधा रखो, माथा स्ट्रेट रखो। हाँ, मेरी उंगली को देखो, देखो मेरी उंगली को। उंगली को देखो। ठीक है, अभी माथा सीधा रखो। हाँ, सिर्फ आँख से उंगली को देखो। ठीक है, उंगली को देखो। ठीक है, ठीक, वेरी गुड, वेरी गुड।